পৌষ মাসের প্রথমাংশ। আগের বছরগুলো হতে এই বছর যেন একটু বেশি শীত পড়ছে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে পশ্চিমে লাল আভ সূর্য ডুবো ডুবো প্রায়। মোট একটা শাল গায়ে জড়িয়ে নিয়ে তে বারান্দায় দাঁড়িয়ে আছে। জাংকুক তার কাজে ব্যস্ত। দুপুর হতে সে যে ল্যাপটপ নিয়ে বসেছে, দিন দুনিয়া ভুলে গিয়েছে প্রায়। কারো দিকে তাকানোর সময় নেই তার। অভিমান রাগ চেপে নিয়ে তে বারান্দায় এসে থম মেরে দাঁড়িয়ে আছে। জাংকুক আর চোখে একবার দেখেছিল, তবে সে অসহায়। কাজ ছেড়ে ওঠার বিন্দুমাত্র সময় নেই তার হাতে। পরিশেষে আরো 2 ঘন্টা পর জাংকুক ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ায়। সোজা ব্যালকনিতে এসে তেকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে। রাগ করেছো চাঁদ? চাঁদ নামে জাংকুক তেকে তখনই ডাকে যখন তে ভীষণ ক্ষেপে থাকে। রাগ গলাতে জাংকুক এই নামে ডাকে তাকে, এবং তার খানিক বাদেই তে গোলে পানি হয়ে জাংকুকের সাথে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আজ 10-15 মিনিট পার হয়ে যাওয়ার পরও তে তার দিকে ঘুরে পর্যন্ত তাকালো না। জাংকুক তপ্ত শ্বাস ফেলে তেকে ছেড়ে তের পাশাপাশি দাঁড়ায়। আমার কাজগুলোই এমন তে, আমি চাইলেও তোমাকে সময় দিতে পারি না, বাধ্য আমি। হাত পা শিকল দিয়ে বাঁধা আমার। এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছি, ঠিকঠাকভাবে সেই দায়িত্ব পালন না করলে তো দিন শেষে তোমাকে ইনসাল্ট করবে সবাই, তাই না? আমি তো ইনসাল্ট হবই, সাথে তোমাকেও তারা আঘাত করে কথা বলবে। ওটা তো আমি সহ্য করতে পারবো না। জাংকুকের নম্র যৌক্তিক কথা শুনে তের পর্বত সম অভিমান একটুখানি গলে পানি হলো। সে একটুখানি নড়ে চড়ে দাঁড়িয়ে নতজানু হয়ে বলল, আমি তো বলিনি আপনি আমায় সারাক্ষণ টাইম দিন, শুধু বলেছি 1 ঘন্টা পাশে থাকলেই হবে। আপনি তো এখন আমার পাশে 8 ঘন্টা ঠিক মতন থাকেন না। এখন কাজের চাপটা একটু বেশি, তাই এমন হচ্ছে। আমাকে একটু সময় দাও, সবকিছু গুছিয়ে নিয়ে তোমায় কোলে করে সারাদিন চুমু খাবো, প্রমিস। জাংকুকের কথার উত্তরে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার উপরে। পিছিল হাসে জাংকুক তা দেখে। হুটহাটের এমন তীক্ষ্ণ রাগী দৃষ্টি তার কাছে বেশ লাগে। জাংকুক এগিয়ে গিয়ে তের এক হাত টেনে ধরে ঠেসে নিজের উচ্ছ্বাদর স্পর্শ করায়। পরিশেষে হাতটাকে শক্তভাবে আঁকড়ে ধরে বলল, বাইরে যাবে এই শীতে? আমরা তো আর সিঙ্গেল কাপল না যে বাইরে গেলে শীতে কাঁপাকাঁপি করব। আমরা ম্যারিড। একই শালের নিচে দুজনের উষ্ণতা আমাদের শীত আভাসটা কাটিয়ে দিবে। জাংকুক দুষ্ট হাসে। তে লজ্জায় লাল নীল হয়ে পেছন ফিরে তাকায়। ইস, এই লোকটা কি কখনোই মানুষ হবে না? এত লজ্জা কেন দেয় সে এই লাজুকলতাকে? জাংকুকের বড় কোনো শাস্তি পাওয়া উচিত এই কর্মের পরিপ্রেক্ষিতে। ভীষণ লজ্জায় কুকড়ে দেওয়ার অপরাধে জাংকুককে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, বিশেষ ধরনের শাস্তি। জলদি চেঞ্জ করে আসতে, আমরা বাইরে যাচ্ছি, এটা ফাইনাল। তের ইচ্ছে হলো সে না বলবে, তবে পরবর্তীতে নিজের ঘোরতর ইচ্ছেটাকে দমন করতে না পারে সে রাজি হয়ে যায় বাইরে যেতে। বেশ কয়েকদিন হলো বাইরে যাওয়া হয় না জাংকুকের সাথে। বাইরে যাওয়া বলতে কলেজে যাওয়া আসা, এতটুকুই। রুমে এসে তৈরি হয়ে পরিপাটি হয়ে নেয় তে। জাংকুক নিজের পাশের রুমে গিয়ে চটজলদি তৈরি হয়ে নেয়। গাড়িতে বসার পর কিছুক্ষণের মাঝেই জাংকুক চট করে তের গালে চিমটি দিয়ে বলে, কারণ নজর না লাগুক। ফু। রক্তিম চোখে তে দৃষ্টি দেওয়ার মধ্যখানে এক পর্যায়ে সে জাংকুকের করা কর্ম রিপিট করে। তবে সে চিমটিটা বেশ জোরে সোরে দিয়ে উঁচু গলায় বলল, নজর না লাগুক। ফু। জাংকুক শব্দ করে হেসে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। একান্ত কিছু মুহূর্ত অনুভব করার জন্য তারা পাড়ি দেয় তাদের পছন্দসই কোনো এক স্থানে। মন থেকে অনুভব করার চেষ্টা করতে করতে দিন দুনিয়া ক্ষণিকের মধ্যেই ভুলে যায় দুজনে। প্রায় 1 বছরের মাথায় তে আর জাংকুকের 2টো যমজ বাচ্চা হয়। তে কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর হসপিটাল থেকে রিলিজ পায়। পুরো দিন হানিওল আর সারাংয়ের পেছনে ব্যয় হয় তার। জাংকুকের দিকে বিন্দুমাত্র নজর দেওয়ার সময় নেই। এতে জাংকুক ভীষণ ক্ষুব্ধ। সে পারে না তেকে নিয়ে কোথাও দূরে চলে যায়। তে এখন শুধু হানিওল সারাং করে করে পার করে দেয়। জাংকুককে দেখার সময় কই তার? রাত 8টা। জাংকুক রুমে পায়চারি করছে অস্থিরভাবে। তেকে এক নজরও আজ দেখা হয়নি তার। মেয়েটাকে ধরে কেলানি দিতে পারলে বুঝি ভালো হতো। জাংকুককে ইগনোর করা? অবশেষে রাত 1টার দিকে রুমে আসে তে। ক্লান্তির সর্বমুখশ্রীতে এটে সেটে আছে। তা দেখে জাংকুকের মন গলে পানি হয়ে যায়। সে মনে মনে ভেবে নিয়েছিল তে রুমে আসলে তাকে ইচ্ছে মতো বকবে, কিন্তু তের হাল দেখে তার খারাপ লাগে। মেয়েটা সারাদিন কত খাটুনি না করে। সে তো সারাদিন বাইরে থাকে, কিন্তু তেকে 2 বাচ্চাকে সামলাতে হয়, সংসারের সকল কাজ করতে হয়, পড়াশোনায় টাইম দিতে হয়, জিনার নামজনের আদেশ মানতে হয়। ইস, কত চাপ যাচ্ছে মেয়েটার উপর। একবারও তো জাংকুক এটা ভেবেই দেখেনি। তে সারাংকে বিছানায় ঠিকঠাক শুয়ে দিয়ে দুপাশে কোল বালিশ রেখে দেয়। ও, তেকুকের ছেলে মেয়ের নাম রাখা হয়েছে সারাং আর হানিওল। হানিওল হচ্ছে তাদের ছেলের নাম আর সারাং হচ্ছে তাদের মেয়ের নাম। দুজনকে রাখা যেহেতু তের পক্ষে সম্ভব না, জাংকুক তো ঘুমালে তার দিন দুনিয়া ঠিক থাকে না, তাই হানিওল জিনের কাছেই থাকবে। তে কিছু বলতে চান?
সারাংকে শুয়ে দিয়েছো না? আর কোনো কাজ থাকলে শেষ করে বারান্দায় আসো, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। কিছুক্ষণ পরে তে এসে দাঁড়ায় জাংকুকের পাশে। জাংকুক তখন বাহিরে দৃষ্টি আবদ্ধ করে পরিবেশ দেখতে মত্ত ছিল। কারো অবস্থান টের পেয়ে বুঝতে পারলো তে এসেছে। চট করে ঘাড় বাঁকিয়ে সে ডানে তাকায়। তে তা দেখে বলল, কি বলবেন? জাংকুক কিছুক্ষণ ঠোঁট কামড়ে তাকিয়ে তেকে পর্যবেক্ষণ করলো। ছেলে মেয়ে দুটো হওয়ার পর তো শুকিয়ে কাঠ হয়ে গেছো। বাচ্চারা বড় হলে তোমার হাড্ডি গুনতে পারতো। এতটুকু বলে জাংকুক থেমে গিয়ে তের কানের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু বলল। সেই কথাটা শুনে তে তৎক্ষণাৎ লজ্জায় মিলিয়ে যায়। যা, অসভ্য, যত সব পাউল কথা। এটাই সিরিয়াস কথা। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ থাকে। তে বাহিরে দৃষ্টি দেয়। ঠিক তখনই জাংকুক তার পেছনে গিয়ে দাঁড়িয়ে আলতো করে আলিঙ্গনে আবদ্ধ করে। তে কেঁপে উঠে কিছুটা। আমার জীবনটাকে পূর্ণতা দান করার জন্য ধন্যবাদ তে, বিশেষ বিশেষ ধন্যবাদ। আমি তোমার নিকট কৃতজ্ঞ থাকবো আজীবন। তে তপ্ত শ্বাস ফেলে একটু হাসলো। আমার সামনে হেসো না তো আর কখনো। কেন? তুমি হাসলে গাল দুটো কেমন ফুলে উঠে, তখন ইচ্ছে করে টুস করে কামড় বসিয়ে দিতে, নয়তো আস্ত গালটাই গিলে ফেলতে। তোমার গাল দুটো হাসলে আমার কাছে আপেলের মতো দেখতে লাগে। আপনি যে পাগল জানেন? আপনার অ্যাডমিট করারে ডাক্তাররা আপনার উদ্ভট কথা শুনে তারা নিজেই পাগল হয়ে যেত। জাংকুকের কথার পরিপ্রেক্ষিতে আর কিছুই বলল না। সে সরে দাঁড়ালো, চোখ বন্ধ করে নিয়ে ব্যস্ত হলো কিছু মুহূর্তের ছবি আঁকতে নিবৃত্তে। দেখা গেল তারা এঁকে দিল তের ছবি। না, সে কখনোই বলতে পারবে না তেকে নিজের ভালোবাসার কথাটি। গ্রীষ্মের প্রথমাংশ। রোদ্দুরের দাপটে চারপাশ খা খা করছে। সতেজ প্রাণবন্ত গাছের সবুজ রঙের পাতাগুলো শুকিয়ে চৌচি। মাঝে মধ্যে দক্ষিণ দিক হতে আসা হিমেল হাওয়া যেন এক মুঠো প্রশান্তির ন্যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। অন্তরিক্ষে সাদা মেঘের কুণ্ডলী দলা পাকিয়ে চলাচল করছে নিজ ইচ্ছা মতন। নীলচে আকাশে হলদেটে সূর্যের উপস্থিতি। নীরব নির্জন প্রকৃতিতে শাঁসা করে অনিল বইছে। একটু মনোযোগ দিয়ে শুনলেই বোধগম্য হয় অনিল যেন কিছু বলতে চাইছে। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। ধোয়া উড়ন্ত কফিতে চুমুক দিতে গিয়ে তার ওষ্ঠাধরের উপরের অংশ অগ্নিতাণ্ডবে ছাদ করে উঠল। তবুও কোনরূপ প্রতিক্রিয়া নেই তার মাঝে। দৃষ্টি নিবদ্ধ ফোন স্ক্রিনে। তা বিশদ বর্ণনা করে যেহুক নিজে পাঠিয়েছে। তেকে শুধু বলেছিল জাংকুক তেকে সামান্য একটা এগ্রিমেন্টের উপর ভিত্তি করে বিয়ে করেছে তা। এটা শুনে প্রবল কষ্ট নিয়ে কান্নায় ভেঙে পড়েছিল তে। আগাম জীবনের শুভেচ্ছা জানিয়ে যেহুক মেসেজ সমাপ্ত করেছে। জাংকুক তপ্ত নিঃশ্বাস ফেলে। এই কথাটা তার আগেই তেকে জানানো উচিত ছিল। অযথা অন্যের মুখ থেকে শুনে যতটা কষ্ট পেল, সে যদি নিজেই কথাটা বলতো তাহলে অতটা কষ্ট অনুভব হতো না তার। রোদে দাঁড়িয়ে কি করছো? ভিতরে আসো, জ্বর বাঁধাবে নাকি? তের রিন রিনে কণ্ঠস্বর। জাংকুক চট করে পেছনে ঘুরে সারাংকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিয়ে তে এবার পূর্ণ দৃষ্টি ফেলে জাংকুকের পানে। অলস ভঙ্গিতে হেঁটে রুমে আসে জাংকুক। হাতে থাকা কফির মগ টেবিলে নামিয়ে রাখে। পরিশেষে গিয়ে সে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি তে। ফর হোয়াট? তোমাকে ফার্স্টে আমি একটা এগ্রিমেন্টের উপরে ভিত্তি করে বিয়ে করেছিলাম। কথাটা আমার নিজেরই বলা উচিত ছিল। যে ব্যাপার থেকে শুনে বেশি কষ্ট পেয়েছো তাই না? দীর্ঘশ্বাস ফেলে বুকটা দপ করে উঠল তৎক্ষণাৎ। এই বিষয়টা নিয়ে সে কত রাজ্যে লুকিয়ে কেঁদেছে সেই হিসাব নেই। কতটা কষ্ট নিয়ে দিনগুলো পার করেছে তাতে আর স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। জাংকুক আজ পুনরায় পুরনো ঘাতে লবণ ছিটিয়ে দিল। গলা জেরে স্বাভাবিক সুরে তে শুধালো, কষ্ট তো পেয়েছি, এখন এসব মনে করে কি লাভ জাংকুক? অনেক অনেক সময় পেরিয়ে গেছে, ওসব আর না মনে করি। প্লিজ তুমি সারাংকে একটু রাখো, আমি হানিহলকে গোসল করাতে নিব। জাংকুক টেকে ছেড়ে দিয়ে সারাংকে কোলে তুলে নেয়। বাবার উষ্ণ বুক পেয়ে হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে একদম শান্ত হয়ে যায় চট করে সারাং। তে বিষয়টা খেয়াল করে ভ্রু কুঁচকে নেয়। মেয়েটা তাকে বড্ড জ্বালায়, অথচ বাবার কোলে গেলেই একদম শান্তশিষ্ট চুপচাপ। জাংকুক মেয়ের গালে পটাপট কয়েকটা চুমু দিয়ে বসলো। সারাং তৎক্ষণাৎ হেসে উঠে খিলখিল করে। তা দেখে জাংকুক মৃদু হেসে তের দিকে দৃষ্টি ফেলে। তের মুখের ভাব দেখার পর সন্ধিহান গলায় বলে, কি ব্যাপার তে? চেহারাটা এমন কুচকানো কেন? মেয়েকে চুমু খেলাম, তোমাকে খাইনি বলে কি রাগ করেছো? আহা, রাগ করে না, আসো চুমু দেই তোমাকে। তবে তোমায় আমি কিন্তু গালে না, অন্য কোথাও দিব। জাংকুক কথার সমাপ্তি টেনে দুষ্ট হাসে। তে চটজলদি 2 কদম পিছিয়ে গিয়ে ধমকে উঠে বলল, চুপ, যত সব উল্টাপাল্টা কথাবার্তা। মেয়ের সামনে কি বলেন এসব? মেয়ের সামনে বললেই বা কি? সারাং কি আমাদের কথা বুঝে নাকি? নাকি কথা শিখিয়েছো? দেখি তো আম্মু বলো তো, বাবা বলো, মাও বলতে পারো। আই ওন্ট মাইন্ড।
তে স্তম্ভিত। এটুকুনি বাচ্চাকে কথা বলতে বলছে জাঙ্কুক, পাগল হলো নাকি? আশ্চর্য। সারাং মা বাবার কথোপকথন বুঝতে না পেরে ফেল করে তাকালো। শেষে ঠোঁট দুটো উল্টো করে কান্নার ভাব করতে জাঙ্কুক মেয়ের পিঠে আদুরে হাত বুলিয়ে দেয়। আরে আরে, কান্না করে না আম্মা জান, কান্না করতে বলিনি তো, বাবা মা বলতে বলেছি। এইতে কি উল্টো পাল্টা শিখিয়েছো আমার মেয়েকে? মাথায় হাত। আর কিছুক্ষণ এখানে থাকলে সে নিশ্চিত পাগল হয়ে যাবে। সারাংকে জাঙ্কুকের কোল থেকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে বলল, ছাড়ুন ওকে, আপনার কাছে থাকলে আমার মেয়ে আপনার মতন পাগল রূপান্তর হবে। নিচে সুগা ভাইয়া জিমিন আপু এসেছে, আপনি তাদের কাছে যান, আমি সারাংকে আম্মুর কাছে দিয়ে আসছি। চলে যেতে জাঙ্কুক স্নান হাসে। সে মূলত এসব অদ্ভুত আচরণ নিজের ইচ্ছাতেই করেছিল। কারণটা অবশ্য তে জেহপের কথা টানার পর এগ্রিমেন্ট সম্পর্কে বলার পর কেমন পাংশুটে মলিন হয়ে গেছিল তার মুখশ্রী। মূলত তেকে কথাগুলো ভুলানোর জন্যই তার এমন উদ্ভট আচরণ। সকাল থেকে তোড়জোড় চলছে জাঙ্কুকের বাসায়। আজ সারাং আর হানিউলের জন্মদিন। এই উপলক্ষে প্রায় 250 জন গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হবে এবং মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য সকাল থেকে সবাই ব্যস্ত সময় পার করছে। আজ বাহিরের কাজকর্ম ফেলে বাসায় পড়ে রয়েছে জাঙ্কুক। বাহিরের কাজগুলো তার লোকদের দেখিয়ে দিয়ে এসেছে। আজকের মতো তারা সামলে নিবে ওদিকটা। কমলা রঙের পাঞ্জাবি আর তার উপর সাদা কোটি পরিধান করেছে জাঙ্কুক। ভীষণ গরমে ঘেমে মাথার চুলগুলো তার কপালের সাথে মিশে আছে। তে উপর থেকে জাঙ্কুকের দৌড়াদৌড়ি দেখছে। সে চেয়েছিল কিছু করতে, কিন্তু জাঙ্কুক তাকে ধমক দিয়ে রুমে বসিয়ে রেখেছে সারাং আর হানিউলের সাথে। ক্লান্ত জাঙ্কুককে দেখে তে হৃদয় বার হয়ে যায়। এই লোকটার নিশ্চিত কষ্ট হচ্ছে। সকাল থেকে না খাওয়া। সুগাকে ফোনে প্রবল অনুরোধ করে কোনো রকমে 1.5 ঘন্টার মাঝে জাঙ্কুককে রুমে আনেতে। বাচ্চা রীতিমতো জলদি বাসায় আসায় পাঞ্জাবির হাতায় ঘাম মুছে বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? অসময়ে ডাকাডাকি করছো কেন? খাবারের প্লেট হাতে নিয়ে এগোলোতে নিরুত্তর থেকে জাঙ্কুকের হাত ধরে তাকে টেনে নিয়ে সোফায় বসালো। খাবার মাখতে মাখতে জবাব দিল, সকাল থেকে যে না খেয়ে এভাবে দৌড়াদৌড়ি করছো, এভাবে তো আর বিশ্বের সব থেকে উত্তম পুরুষের ট্যাগটা তুমি পাচ্ছ না, তাই না? তাই বলছি খেয়ে নাও। কি আশ্চর্য, উত্তম পুরুষের ট্যাগ কে চাইছে? চাননি তো, তাই না? তাহলে খাবার খেয়ে তারপর কাজ করুন। মুখের সামনে খাবার তুলতে জাঙ্কুক বিনা বাক্যে খাবার খেয়ে নেয়। দিন দিন তার মতো হয়ে যাচ্ছে। সে যেমন কাউকে কথার প্যাচে পেলে আটকে দেয়, তেমনি তেও আজ তার পূর্ণরূপ করলো। সারাং আর হানিউল বিছানায় বসে তাদের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। নিঃশব্দ রুমটা শব্দের উৎসধ্বনি হলো। হঠাৎ হানিউল সে চেঁচিয়ে কেঁদে উঠল। তে হতভম্ব হয়ে হাতের প্লেট রেখে বিছানার কাছে এগিয়ে গিয়ে আলগোছে এক হাত দিয়ে হানিউলকে কোলে তুলে নেয়। কাঁদছো কেন বাবা? ক্ষুধা লেগেছে? হানিউল কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ লেপ্টে রইল মায়ের সাথে। পেছন থেকে গলার স্বর তীক্ষ্ণ করে জাঙ্কুক বলল, ক্ষুধা লাগেনি ওর, তুমি আমায় খাইয়ে দিচ্ছ দেখে কেঁদে দিয়েছে। হানিউল তোমাকে অন্য কাউকে ভালোবাসা দিতে দেখলে ভ্যাবা করে কেঁদে দেয়, জানো না? তে মুচকে হাসে। ছেলে হয়েছে অবিকল বাবার মতো। তে অন্য কারোর প্রতি একটু ভালোবাসা গুরুত্ব দেখালেই যেমন জাঙ্কুক খেকিয়ে ওঠে, তেমনি হানিউলতে অন্য কাউকে গুরুত্ব দিতে দেখলে উচ্চস্বরে কেঁদে ওঠে। কি আশ্চর্যজনক ব্যাপার। মাঝে মধ্যে বিরক্ত হয় তে, হয় হানিউল না হলে জাঙ্কুকের উপর। ছেলেটা তো তার জন্যই এমন হয়েছে। রাতের 12টা অবধি সকল কাজ শেষে রুমে আসে জাঙ্কুক। প্রচন্ড ক্লান্তি নিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। রুমে হানিউল, সারাং এবং তে এই 3 জনের মধ্যে একজনও উপস্থিত নেই। হানিউল এবং সারাং আর জিনের সাথে ঘুমাবে। জিনের মন বিষণ্ণ। যিশুর কথা মনে করে সন্ধ্যায় কান্নাকাটি করেছে, তাই সারাং এবং হানিউলকে তে তার কাছে দিয়েছে। যদি একটু ব্যস্ত থাকেন তিনি সেই প্রত্যাশায়। যিশুর মৃত্যুর আজ 1 বছর পূর্ণ হলো। রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয়েছে তার। যিশুর ছেলেকে নিয়ে গেছে কাই অস্ট্রেলিয়াতে। জিন এবং জাঙ্কুকের সায় ছিল এতে। মাকে হারিয়েছে, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করা ঠিক হবে না এই ভেবে জাঙ্কুক উঠে বসলো। 1টা বাজতে চললো, অথচ এইদের দেখা নেই। কোথায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে এই মেয়ে? রুম থেকে বের হতে নিবে তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ কর্ণপাত হতে সেদিকে দৃষ্টি দেয় সে। সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে জাঙ্কুক চমকে ওঠে। তার সামনে থাকা তেকে দেখে অন্তর্করণ নড়ে চড়ে উঠল। লম্বা পা ফেলে জাঙ্কুক এগিয়ে গিয়ে বলল, তে এসব কি পড়েছো তুমি? তে লজ্জায় নতজানু হয়েছিল। সাহস নিয়ে মাথা তুলে বলল, কেন শাড়ি? কিন্তু এই শাড়িটা তো তুমি পরবে না বলে ফেলে দিয়েছিলে না, আবার কোথা থেকে পেলে? পরতেই বা গেলে কেন? এর গায়ে জড়ানো পাতলা কালো রঙের একটা শাড়ি। এই শাড়িটা আজ সকালে জাঙ্কুক মজার ছলে এনেছিল তেকে বিভ্রান্তিতে ফেলার জন্য, অস্বস্তি প্রদানের জন্য। তে সকালে রেগে শাড়িটা ফেলে দিয়েছিল তার চক্ষু সম্মুখেই। এখন আবার ওই শাড়িটাই পরে দাঁড়িয়ে
ফেলে দিয়েছিলাম, পরে আবার নিয়ে এসেছি। আপনি আমায় বিভ্রান্তিতে ফেলার জন্য এনেছেন, এখন আমি আপনাকে বিভ্রান্তিতে ফেলে দিলাম। ব্যাস, দিন দিন চালাক হয়ে যাচ্ছ তেমনি তো হাসে। তার মধ্যে জাঙ্কুক তাকে কোলে তুলে নিয়ে পড়ল। কিন্তু খুব ভুল করে ফেললে জান, আমায় বিভ্রান্তিতে ফেলার সাজা অনেক কঠিনভাবে দিতে হবে তোমায়। লাজুক হেসে মুখ লুকালো জাঙ্কুকের বুকে, তারপর হঠাৎ মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকালো। লোকটা যেন পণ করেছে, মুখে বলবে না ভালোবাসি, প্রকাশ করবে না তার অসীমান্ত ভালোবাসা। তার দু চোখ তো প্রায়শই তেকে ভালোবাসি শব্দটা বিভিন্নভাবে জানিয়ে দেয়। মুখে না বলুক, থাকুক না তাদের প্রণয় অন্তর্লীন হয়ে। ফাইনালি গল্পটা আমরা শেষ করতে পেরেছি। আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লেগেছে। গল্পটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। লেখকের নাম সাদিয়া মেহরুজদোলা, আর গল্পটির আসল নাম হচ্ছে অন্তর্লীন প্রণয়। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে এতটা পথ হেঁটে আসার জন্য।